আমার এখন মাথা বর্তমানে ঠিক নেই। জীবনের মেন বট গাছটাই আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমি এখন কোথায় আশ্রয় নেব, কি করব, কি খাবো না খাবো, আমি কোনো কিছুই এখন বুঝতে পারি না। সবাইকে জানাই শুভ সকাল। তো অনেকদিন পর একটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম। ঘুম থেকে উঠে বাইরে এসে বসেছি। তো মা ওই যে ওখানে বসে বসে ঠাকুরের বাসন মাজছে। আর আমার ভাই এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরে টিউশনি পড়ায় আমার ভাই। তো তোমাদের একটু দেখাই, চলো। তো তোমরা দেখলে তো আমার ভাই টিউশনি পড়াচ্ছে। তো শুধু সকালবেলায় এইটা ব্যাচ, তো আরও ব্যাচ আছে। তারপর বাড়িতে যেও পড়ায়, মানে অনেক ছাত্র আছে আর কি। যাই হোক, আমাদের এখানে আমার ভাই পড়াশোনায় খুব ভালো, আর মাধ্যমিকেও খুব ভালো রেজাল্ট করেছে। স্যাররা ওকে খুব ভালোবাসতো, এখনও বাসে। তো যাই হোক, সকালবেলায় মা পুজো দিচ্ছে, আমি চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে একটু রান্না করবো আর কি। তো আলু ভাজা করছি বিনস দিয়ে, আর রুটি করব। সকালে চা খেলাম, এই যে চা খাওয়ার পর আর কি রান্নাঘরে এসেছি। তো আটা মাখলাম। তোমাদের কি বলবো, আটা মাখছি না, গায়ে একদম বল নেই, মানে হাত ব্যথা করছে। কেন জানি না এরকম হয়েছে, একদম বল নেই গায়ে, আটা মাখতেই কষ্ট হচ্ছে। তবুও করছি আর কি, কাজ করলে মনটা ভালো থাকবে। তো সেই জন্য মাকে বললাম যে আমি রান্নাটা করি সকালবেলায়। তো যে রুটি আর আলু ভাজা করবো এখন। তো এখানে এই যে আলু ভাজা বসিয়েছি। তো যাই হোক, আমি এখন রুটিটা তৈরি করে ফেলি, সবার আবার খিদে পেয়ে যাবে এখন। এই যে রুটি বানিয়েছি, তো সবাই এখন বসে বসে যে রুটি খাচ্ছে, রুটি আর আলু ভাজা। সকালবেলায় রুটি বানিয়েছিলাম, তো সেই রুটি খেলাম আমরা সবাই একসঙ্গে। খাওয়া দাওয়া করে একটু যাই বসেছিলাম। তারপর আবার এই যে রান্নাঘরে এসেছি, এখন কাঠের জালে রান্না করব। তোমরা নিশ্চয়ই দেখেছো একটা শর্ট ভিডিওতে যে পায়রা মটর ডাল ভাঙাচ্ছিলাম, মা আর আমি ঢেকিতে মানে কুটছিলাম। যাই হোক, তো সেই পায়রা মটর ডাল রান্না করা হবে লাউ দিয়ে, আর পালং শাক রান্না করব আলু দিয়ে। তো এই যে ভাইয়ের বউ সব কেটে দিচ্ছে বসে বসে। এই যে, তো ভাই এই যে বাজার থেকে পালং শাক নিয়ে আসছে, শীষ পালং। তো ভাইয়ের বউ যে কেটে দিচ্ছে, এখানে আলু কেটে দিল, আর এই যে টমেটো আছে, তো এই টমেটো দিয়ে টক রান্না করব। আর এই যে লাউ কেটে দিল, ও বসে বসে কেটে দিচ্ছে, আর আমি রান্নাটা করছি। তো কাঠের জালে রান্না করছি পাতা দিয়ে, বেশ ভালো আগুন জ্বলে পাতায়। পাতা দিয়ে রান্না করলে কি হয়, মানে উনুনের থেকে সরা যায় না, যেই সরে যাব না সেই পাতা লিবে যাবে, এই একটা সমস্যা। কিন্তু আগুন জ্বলে খুব সুন্দর রান্না, তাড়াতাড়ি দেখতে দেখতে হয়ে যায় রান্না। তো অনেক দিন তো কাঠের জালে রান্না করি না আমি, তো ইচ্ছা করলো আর কি রান্না করতে, তাই রান্না করছি। বসে থেকে কি করব, রান্না বান্না করলে মনটাও একটু ভালো লাগবে, তাই আর কি রান্না করছি। ডালটা এখন সিদ্ধ বসিয়েছে, ডালগুলো না খেতে খুব সুন্দর। এই দেখো ডালগুলো, খুব সুন্দর ডাল। তো আমার ভাইয়ের বউ এই যে সব কেটে দিচ্ছে, তোমাদের তো বললাম। ও বলেছিল আমাকে, দিদি তুমি সরো আমি রান্না করছি। তো আমি বললাম যে না, আমি রান্না করছি, মনটা ভালো লাগবে না, তুই কেটে দে, সব কিছু গুছিয়ে দে, আমি রান্না করছি। তাই ও সব গুছিয়ে দিচ্ছে, আর আমি এই যে রান্নাটা করছি। ও রান্না করতে পারে খুব ভালো। তো পালং শাকগুলো কিন্তু খুব সুন্দর। তোমাদের দাদাভাই যে গাছ লাগিয়েছিল পালং শাক, এত সুন্দর গাছ হয়েছিল, তাই এই পালং শাকগুলো না দেখে খুব মনে পড়ছে আর কি। প্রত্যেকটা সময় তো সব কিছুতেই মনে পড়ে। এই যে আমার ডালটা হয়ে গেছে। তো লাউ দিয়ে যে ডাল রান্না করেছি, লাউটা খুব সুন্দর গলে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের নিজে হাতে লাগানো লাউ। তো মা গাছ থেকে ছিঁড়ে দিয়েছিল, যে লাউটা হয়েছিল গাছে, একটা সুন্দর লাউ হয়েছিল। তো মা রাধা গোবিন্দের জন্য রেখেছে হাফ, আর আমার বাবার বাড়িতে হাফ পাঠিয়েছে, কারণ আমি চলে আসছি, ছেলে চলে আসছে, খেতে পারবো না, তো তার জন্য পাঠিয়ে দিয়েছিল। সেই লাউটাই রান্না করছি, এই যে লাউ দিয়ে ডাল রান্না করছি আর কি। তাই এই ডালটা রান্না করছে, আর তোমাদের দাদাভাইয়ের কথা খুব মনে পড়ছে। ও থাকলে এই লাউটা মানে কত
মধু মধু করে যে খেত, তোমাদের কি বলবো, নিজে হাতে লাগানো গাছের ফল। তো আর কি করব বলো, সবই দুর্ভাগ্য আমার। এই যে রান্না করে তো ভাইয়ের বউ সবাইকে ভাত বেড়ে দিল, সবাই এখন বসে যে খাচ্ছে ভাত। আর আমার ছেলে এখন ভাত খাবে না, দেখিও কখন খায়, ও একটু শুয়ে আছে ঘরে। তো আমি এই যে রান্না করে স্নান করে আসলাম, এই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ছাদের পরে এসে একটু বসলাম। তো তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য আর কি। যাই হোক, খুবই জরুরি কথা, তোমরা সবাই আমার এই কথাগুলো একটু শুনবে। তোমরা অনেকেই হয়তো আমাকে ভুল বুঝেছো, এটাই স্বাভাবিক। অনেকে অনেক খারাপ খারাপ কথাও আমাকে বলেছো, এটাও স্বাভাবিক। আমি সমস্ত কিছুই জীবনে মেনে নিয়েছি, কারণ আমার ভাগ্যটা বড়ই খারাপ। ওই জন্য যে যা বলে আমি সমস্ত কিছুতেই মাথা পেতে নিয়েছি। আর বিশেষ করে যার যার স্বামী মাথার উপর থেকেই চলে গেছে, তাকে এখন অনেক রকম অনেক কিছু শুনতে হবে, সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তো যে কথাটা তোমাদের সঙ্গে বলবো, তোমরা অবশ্যই একটু দয়া করে এই কথাগুলো শোনো। তোমরা আমার পরে তো সবাই অনেক রাগ করে আছো। তো প্রথমত আমার কথাই বলি, আমরা 3টে ভাই বোন, আমি সবার বড়, আমার পরে তারপর আমার বোন, আর আমার ভাই সবার ছোট। তো আমার বাবা আমাকে চিরদিন ছোটোবেলার থেকে আমার বাবা আমাকে খুব ভালোবাসে, আর বিশেষ করে মেয়েদের তো বাবা ভালোবাসবেই। তো এই হলো ব্যাপার। কিন্তু আমার বাবা একটু আমার দিক থেকে একটু বেশি ভালোবাসে, সেটা সবাই জানে। যাই হোক, তো সেটা পরে বলছি। এবার আমার শ্বশুর বাড়ির কথা বলি, মানে তোমাদের দাদা ভাইরা 3টে ভাই বোন, আমার ভাসুর আছে, তারপর আমার ননদ, তারপর তোমাদের দাদা ভাই। তোমাদের দাদা ভাই সবার ছোট। তো আমার ভাসুরের ছেলে আছে একটা, বউ আছে, তারপর আমার ননদ আছে আর কি, ননদ আমাদের বাড়িতে থাকে, আর আমার ভাসুর থাকে সাইডে। তো তোমরা হয়তো কম বেশি সবাই জানো, আমি তো ব্লকেও বলেছি যে আমার ভাসুর আছে, আমার ননদ আছে। তোমরা হয়তো অতটা কেউ বুঝতে পারোনি কোনো দিন, হয়তো ভিডিওটা কেউ পুরোপুরি দেখোনি, সেই কারণে জানো না। তারপর হসপিটালে ছুটাছুটি করতাম, তোমরা ওরা দেখতে যে আমার শাশুড়ি মার আমি ছোটাছুটি করতাম, এটাও সত্যি কথা। কারণ সবারই তো কাজ থাকে, তোমাদের কি বলবো, সে সংসারের ব্যাপারে অনেক কথা, এটা তোমাদের কাছে আর বলছি না। যাই হোক, আর আমার স্বামীর তো আজ 1-2 বছর না, আজ অনেক বছর ধরে রোগ। কে কতটা পিছনে দৌড়াবে বলো, আমি তার বউ, আমি অবশ্যই দৌড়াবো। মা যেহেতু, তার সন্তান অসুস্থ, মা তো অবশ্যই দৌড়াবে। তো আর বাদ বাকি সবার কথা আর কি বলবো, সেটা আমি আর বলছি না। যাই হোক, সবাই সবার কাজ নিয়েই ব্যস্ত থাকে, কে দৌড়াতে পারে বলো। 1-2 দিন হলে মানুষ ছুটতে পারে, বছরের পর বছর, দিনের পর দিন তোমাদের দাদাভাই অসুস্থ ছিল, সেই কারণে কেউ আর ছোটাছুটি করতে পারেনি। তো ওই জন্য তোমরা হয়তো জানো না, আমার ভাসুর আছে, আমার ননদ আছে, সবাই আছে। তোমরা অনেকে বলছো আমার বৃদ্ধ শাশুড়িকে ফেলে রেখে আমি এখানে চলে এসেছি একা, তোমরা হয়তো এরকম ভাবছো, কিন্তু আসলে সেটা না। আমার শাশুড়ি মায়ের কাছে আমার ভাসুর আছে, প্রত্যেক দিন তাকে দেখে যায়, আমার ননদ আছে, তার কোনো অসুবিধা হচ্ছে না। আর আমি কি বলবো তোমাদের, তোমাদের দাদাভাই তো অনেক দিন অসুস্থ, কাজকর্ম কিছুই করতে পারতো না। মায়ের কি লাগবে না লাগবে, সে প্রথম থেকে আমি লোকের বাড়ি কাজ করতাম, আমার বাবা কিছু সাহায্য করতো, তোমরা আমাকে সাহায্য করতে। তো সব মিলেমিশে আমার শাশুড়ি মাকে যতটুকু আমি পেরেছি আমার সংসারে থেকে, মানে যতটুকু আমি বাজার করে নিয়ে আসতাম, মাকে আমি আগে দিতাম যে তোমার কি লাগবে এখান থেকে তুমি নিয়ে যাও, যা লাগবে তুমি এখান থেকে নিয়ে যাও। তো এতদিন ধরে এইভাবেই চলে আসছি। আমি কোনো দিন আমার শাশুড়ি মায়ের প্রতি অবহেলা কাকে বলে, যে আমি এই জিনিসটা দেবো না, সেটা কোনো দিন আমি করিনি। তোমাদের কি বলবো আর, এটা আমার খুব কষ্ট লাগে। যাই হোক, সে বৃদ্ধ মানুষ, সে অসহায় মানুষ, তাকে তাকে আমরা কেন দেখবো না, এটাই আমার কথা। আমার ভাসুর যতটা না দেখতো, আমি জোর গলায় বলতে পারি, আমার ভাসুর যতটা না দেখতো, আমি তার থেকে 2 গুণ বেশি হলেও দেখতাম। এটা আমি নিজে বলছি তা না, আমার শাশুড়ি মাও সেটা বলবে। আর আমার শাশুড়ি মাও জানে যে রিঙ্কি কেমন। তো এখন এই যে বাবার বাড়িতে এসেছি আমি, আসারও কারণ আমার ছেলে কোনো দিন চাইতো না ওখানে পড়াশোনা করতে, কি ওখানে বদ্ধ ঘরে থাকতে।
ওর চিরদিন মামা বাড়িতে পছন্দ, খোলামেলা পরিবেশে। তোর বাবা যেহেতু অসুস্থ ছিল আমরা আসতে পারতাম না, সেই কারণে এখানে আসিনি। তারপর তোমাদের দাদা ভাইয়েরও ওখানে থাকতে পছন্দ কোনো দিন হতো না, ওর একটু গ্রাম বাংলার দিকেই পছন্দ চিরদিন। কিন্তু আজ যেহেতু ওখানে ওর বাড়ি, এখন বাড়ি ফেলে রেখে কি করে আসবে, সেই জন্য আসতে চাইতো না, ওরও ওখানে ভালো লাগতো না। আর আমারও সত্যি কথা বলতে কি ওখানে ভালো লাগে না, কারণ ওই ঘরের ভিতর আমার খুব কষ্ট হয়। ওই বদ্ধ ঘরের ভিতর লোকের বাড়ি কাজ থেকে ঘরে আসো, ঘরের ভিতর মানে রোগ ব্যাধির যন্ত্রণা আমরাও খুব কষ্ট পেতাম। তো ওই জন্যই বাড়িতে আর খুব কষ্ট হয়, থাকতে ইচ্ছা করে না, মনটা ছটফট করে। তো সেই কারণে ছেলেকে এখানে ভর্তি করা আর কি। আর বিশেষ করে রেজিস্ট্রেশন হবে, 9-এ উঠে গেছে, তো তাড়াতাড়ি আমরা সবাই সিদ্ধান্তটা নিয়েছি, শাশুড়ি মা আমাদের বাড়ির থেকে সবাই নিয়েছি আমরা এই সিদ্ধান্তটা। তারপর আমার বাবা, এই লোকের বাড়ি কাজ করার কথাই বলি, আমার বাবা মা কোনো দিন পছন্দ করে না লোকের বাড়ি কাজ করা, যেহেতু আমার বাবা আমাকে খুব ভালোবাসে সেই জন্য আর কি। এতদিন তো আমি কাজ করেছি তোমাদের দাদাভাই অসুস্থ বলে, তার জন্য তাকে আমার দেখতে হতো, তার পাশে থাকতে হতো। তো সেজন্যই যাই হোক আমি কাজ করতাম, যেহেতু আমার জীবন থেকে হারিয়ে গেছে। তো বাবা মা এখন বলছে তোকে এখন কাজ করতে হবে না, কাজ তো করেই খাবি, অন্তত 6টা মাস 1টা বছর একটু বিশ্রাম নে, অনেক দৌড়িয়েছিস জীবনে, একটু অন্তত বিশ্রাম নে। তো সেই জন্য আমি মানে বাবার বাড়িতে এসেছি, কদিন থাকবো মায়ের কাছে, আবার শ্বশুর বাড়িতে যাব শাশুড়ি মায়ের কাছে, এইভাবে আমি আসা যাওয়া করব। সেই ভেবেই আমি বাবার বাড়িতে ছেলেকে এই যে নিয়ে আসলাম। আমি পুরোপুরি বরাবরের জন্য আমি এখানে আসিনি। আর আমি এখনও কি সিদ্ধান্ত নেব, কোথায় থাকবো কি না থাকবো, আমার এখন কিচ্ছু মাথার ভিতর আসে না, কিছু ভালো লাগে না, না কাজকর্ম করতে ইচ্ছা করে, কিছুই করতে ইচ্ছা করে না। তারপর আমার শাশুড়ি মাকে, যে আমি এসেছি, আমার শাশুড়ি মায়ের বাজার সমস্ত কিছু যা লাগে আমি সব দিয়ে আসছি। ঘরে চাল তেল ডাল সমস্ত কিছু, সে নিরামিষ খায়, তার আলাদা আলাদা খাবার, সে তো আর আমাদের সঙ্গে খায় না, সে তো আলাদাই খায়, কোনো ছেলের সঙ্গে সে খেত না, না তার মেয়ের সঙ্গে খেত। মা আলাদা রান্না করে রাধা গোবিন্দকে ভোগ দেয়, তো মায়ের জন্য সমস্ত কিছু আলাদা। তো মায়ের জন্য চাল ডাল তেল সমস্ত কিছু আমার ঘরে রেডি করা। তারপর আসার সময় টাকাও হাতে দিয়ে আসছি, যে তোমার যা লাগবে তুমি আমাকে বলবা, তোমার কি লাগবে, তোমার ছেলে চলে গেছে তাতে কি হয়েছে, মনে করো না তোমার ছেলে আমি, তোমার যখন যা প্রয়োজন হবে তুমি শুধু আমার কাছে বলবা, আমার যতটা সামর্থ্য আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব, এরকম করে আমি বলেছি। কিন্তু তোমরা বিশ্বাস করো, আমার শাশুড়ি মা, আমার যাও তো একটা আছে, মানে আমার শাশুড়ি মায়ের বৌমাও আর একটা আছে, শুধু আমি না, আমি তো ছোট বৌমা, বড় বৌমাও আছে। তো আমার শাশুড়ি মা কিন্তু সম্পূর্ণ নির্ভর প্রথম থেকে একদম আমার উপরে আমার শাশুড়ি মা করে। তো তোমরা এই কথাগুলো বলো যে বৃদ্ধ বয়া মানুষটাকে অসহায় করে রেখে চলে আসছি, আমাকে সবাই অভিশাপ দিচ্ছ যে বৃদ্ধ মানুষকে যেভাবে ফেলে রেখে এসেছি তোমারও একদিন ওরকম হবে, তোমার ছেলেও তোমাকে ফেলে রেখে চলে যাবে, তোমরা সবাই এরকম করে বলছো। তোমরা অভিশাপ দাও, আমার কিচ্ছু আসবে না, কারণ আমি আর কপাল তো এমনিতেই মন্দ, আর আমার কোনো কিছু ভয় নেই। সমস্ত ভয় ছিল আমার স্বামীকে নিয়ে, যে ওকে হারানোর ভয়টা আমার ছিল সব থেকে বেশি, যে ওকে আমি হারাতে কখনো চাইতাম না। তো ও যখন আমার জীবন থেকে হারিয়ে গেছে, আমার জীবনে আর কিচ্ছু নেই। যার কপাল মন্দ হয় তার চারিদিক দিয়ে মন্দ হয়, কিছু করার নেই। কিন্তু আমার শাশুড়ি মা একটু বলতে পারি, আমার উপরে যতটা আমার শাশুড়ি মা বিশ্বাস ভরসা রাখে, ওনার বড় ছেলে পুতির কাছেও উনি অতটা বিশ্বাস ভরসা রাখে না, যেটা সত্যি কথা বলছি আমি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার ননদও খুব ভালো, আমার ননদও আমাকে খুব ভালোবাসে, ননদ আছে বাড়িতে, মায়ের পাশে থাকবে, দেখবে আমি যাব আসবো। আমার এখন মাথা বর্তমানে ঠিক নেই, জীবনের মেন বট গাছটাই আমার জীবন থেকে হারিয়ে গেছে, আমি এখন কোথায় আশ্রয় নেব, কি করব, কি খাবো না খাবো, আমার কোনো কিছুই আমি এখন মানে আমি কোনো কিছুই এখন বুঝতে পারি না। তো মা বাবা ওই জন্য আমাকে কটা দিনের জন্য এখানে রেখেছে, আবার বাড়িতে যাব, আমি খুব তাড়াতাড়ি মায়ের কাছে যাব বিরাটিতে শ্বশুর বাড়িতে। তো এইভাবে কদিন আমাকে থাকতে বলেছে মা বাবা, তো দেখি আমি কি করব, আমি কিছুই বুঝতে পারছি না। আর আমার বিরাটিতে সত্যি কথা বলতে গিয়ে আমার ওখানে একদম ভালো লাগে না, সারাক্ষণ ওই ঘরের ভিতর থাকতে হয়। বাবার বাড়িতে যেমন খোলামেলা পরিবেশ, একটু ভালো লাগে, সবার সঙ্গে একটু কথা বলতে পারি, ওখানে আমি সেটাও বলতে পারি না, ঘর থেকেই বেরাই না। তো ওই জন্য কি করব আমার মাথায় এখন কিছুই আসে না। তো তোমরা আমাকে দয়া করে কেউ ভুল বুঝো না,
আমার শাশুড়ি মা জানে আমার ছোট বৌমা কেমন, আমার ননদও ভালো করে জানে যে আমার ভাইয়ের বউটা কেমন, আমার আত্মীয় স্বজন সবাই জানে। কারণ আমার কর্তব্যে কোনো দিন ভুল হয়নি, আশা করি ভুল হবেও না, সেটা সবাই জানে। তো এই হচ্ছে কথা, তোমাদের সঙ্গে এটাই বলতে আসলাম। তোমরা সবাই খুব ভালো থেকো।